ঠিক আছে, দেখো আমাদের আজকে পদার্থবিজ্ঞানের যে ক্লাসটা হবে সেটা হলো, শিরোনাম দাও খাতায়, তাপজনিত পদার্থের প্রসারণ বা পদার্থের তাপজনিত প্রসারণ। দেখো সবাই খাতায় লেখো, পদার্থের তাপজনিত প্রসারণ। আচ্ছা, লিখে লেখো যে সকল পদার্থই তাপ প্রয়োগে, সাধারণত কথাটা দিয়ে নিও শুরুতে। দেখো সাধারণত সকল পদার্থই তাপ প্রয়োগে কম বেশি প্রসারিত হয়। লিখেছ? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয় তরল পদার্থ তার চেয়ে কম, এবং কঠিন পদার্থ সবচেয়ে কম প্রসারিত হয়। লিখেছ? হ্যাঁ স্যার। আফরোজা পড়ো, কি পড়লাম? তাপমাত্রিক পদার্থ যে সকল পদার্থ দ্বারা তাপমাত্রা না, আর ওইখান থেকে না, এই ও স্যার, পদার্থের তাপজনিত প্রসারণ। তাপজনিত প্রসারণ সাধারণত সকল পদার্থই তাপ প্রয়োগে কম বেশি প্রসারিত হয়। বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়, তরল পদার্থ তার চেয়ে কম প্রসারিত হয়, এবং কঠিন পদার্থ সবচেয়ে কম প্রসারিত হয়। আচ্ছা, এবার লেখো কঠিন পদার্থের প্রসারণ। দেখছো? আচ্ছা, আর উল্টা কথা, তাপ প্রয়োগে যেহেতু, শুধু শুনে রাখো, তাপ প্রয়োগে যেহেতু প্রসারণ হয়, আর তাপ অপসারণে কি হবে? সংকোচন হবে। সংকোচন হবে। তাপ প্রসারণ যেরকম সবচেয়ে বেশি বায়বীয় পদার্থের হয়, তাপ সংকোচনেরও ঠিক তেমনি বায়বীয় পদার্থের হবে সবচেয়ে বেশি। আর তার চেয়ে কম সংকোচন হবে কার? তরল পদার্থের। এবং সবচেয়ে কম সংকোচন হবে কার? কঠিন পদার্থ। অর্থাৎ প্রসারণ যেভাবে হবে, সংকোচনও উল্টা প্রক্রিয়া সেইভাবে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা এখন পড়বো, লেখো কঠিন পদার্থের প্রসারণ। হ্যাঁ, কঠিন পদার্থের প্রসারণ লিখে দেখো, আমি ছবিতে একটু দেখাচ্ছি। দেখো, একটু আগেই তো আমরা বললাম যে তোমার এই তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হবে বায়বীয় পদার্থের, তার চেয়ে কম তরল, এবং সবচেয়ে কম হলো তোমার কঠিনের। এখন এই কঠিনের অর্থাৎ বায়বীয় ধর্মটা যার মধ্যে বেশি, তার মধ্যে প্রসারণটা বেশি। আর কঠিনের ধর্ম যার মধ্যে বেশি, তার মধ্যে প্রসারণটা কি? কম। এইখানে দেখো যে দুইটা পদার্থের প্রলেপ দেওয়া হয়েছে, একটা অংশ কালো দাগ দিয়ে বোঝানো হয়েছে, আর একটা অংশ সাদা দাগ দিয়ে বোঝানো হয়েছে। সাদা দাগ দিয়ে বোঝানো হয়েছে পিতলকে, আর কালো দাগ দিয়ে বোঝানো হয়েছে কাকে? লোহা। এখন প্রথম যে কাজটা করা হয়েছে, এটার মধ্যে তাপ প্রয়োগ করা হলো। তাপ প্রয়োগ করা হলে দেখো এই যে পিতলটা বাহিরের দিক দিয়ে লোহাকে আবৃত করে ধরছে। তার মানে কি এখানে কার প্রসারণ বেশি হয়েছে? লোহার। কিসের লোহার? পিতলের। পিতলের প্রসারণটা কি হয়েছে? বেশি, আর লোহার কম। যেহেতু পিতলের প্রসারণটা বেশি হয়েছে, তাহলে আমরা এটাও বলতে পারবো যে পিতলটা হলো লোহার চেয়ে বেশি বায়বীয় ধর্মী, মানে লোহার চেয়ে কি কম কঠিন। বুঝছো? কারণ
যার কঠিন ধর্মটা বেশি তার তো সংকোচন কম, সংকোচন প্রসারণ দুইটাই কম। আর যার একটু তার তুলনায় বায়বীয় ধর্ম বেশি সেটারই প্রসারণ কি হবে, বেশি হবে, বেশি প্রসারণ সংকোচন বেশি হবে। ঠিক আছে, এই কারণে পিতলের প্রসারণটা কি হয়েছে, বেশি হয়েছে। বেশি হয়েছে। আবার উল্টা দেখো, যখন তাপ হ্রাস করে নিচ্ছি আমরা, সংকোচন করে নিছি, তখন দেখো এই পিতলটা ভিতরে ঢুকে গেছে, তার মানে পিতলের কি হয়ে গেছে, সংকোচনটা সংকোচনটা বেশি হয়ে গেছে। আর লোহার সংকোচনটা কি, কম। কম। তাহলে খেয়াল রাখো যে তাপ প্রয়োগে যে পদার্থের প্রসারণ যত বেশি, মানে বায়বীয় পদার্থের প্রসারণ যত বেশি হবে, ঠিক তেমনি তাপ অপসারণে বায়বীয় দুর্বি পদার্থের সংকোচনটাও কি হবে, বেশি হবে। বেশি হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা পড়তেছিলাম যে কঠিন পদার্থের প্রসারণ। তো কঠিন পদার্থের প্রসারণ মানে হলো কি, তাপ প্রয়োগ করার ফলে কঠিন পদার্থের যে বৃদ্ধিটা ঘটে, সেই বৃদ্ধিটা হলো কঠিন পদার্থের কি, প্রসারণ। লেখো, তাপ প্রয়োগে কঠিন পদার্থের 3 ধরনের প্রসারণ হয়। তাপ প্রয়োগে কঠিন পদার্থের 3 ধরনের প্রসারণ হয়। দেখছো? জি স্যার। 1 নম্বরে লেখো দৈর্ঘ্য প্রসারণ, 2 নম্বর লেখো ক্ষেত্র প্রসারণ, 3 নম্বর লেখো আয়তন প্রসারণ। জি স্যার, লেখা হয়েছে। কথা পড়ো তো, কি লিখছো? ওই যে কঠিন পদার্থের প্রসারণ দিয়ে পরে কয় ধরনের প্রসারণ হয়? কঠিন পদার্থের প্রসারণ। তাপ প্রয়োগে কঠিন পদার্থের 3 ধরনের প্রসারণ হয়: 1 দৈর্ঘ্য প্রসারণ, 2 ক্ষেত্র প্রসারণ, 3 আয়তন প্রসারণ। এবার লেখো দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ লিখেছো? জি স্যার। দেখো, তাপ প্রয়োগে কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধি ঘটে, তাপ প্রয়োগে কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধি ঘটে তাকে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলে। লিখেছো? জি স্যার। সাদিয়া পড়ো। তাপ প্রয়োগে কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধি ঘটে তাকে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলে। দৈর্ঘ্য প্রসারণ বলে। নাফিসার ওটা কি, কামড় দিব না? না স্যার, দিবে। তাহলে দৈর্ঘ্য প্রসারণের সংজ্ঞাটা বুঝছি, মানে দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধিটা ঘটবে সেটাকে আমরা কি বলবো, দৈর্ঘ্য প্রসারণ। হ্যাঁ, এখন দেখো এই দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে আমাদের আরো অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটাকে না গিয়ে আমরা সরাসরি একটা দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ সহগ দিয়ে একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা আমরা পড়ে ফেলবো, কারণ এইটাই আমাদের কাজে লাগবে। আর অন্যান্য যে ব্যাখ্যা বৃদ্ধি আছে সেগুলো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, কিন্তু এত ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আমাদের থাকবে না, সময় থাকবে না। এই জন্য আমরা লিখি, সমীকরণটাকে লিখি, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি জিনিসটা কি। হ্যাঁ, সবাই লেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা। দৈর্ঘ্য প্রসারণ সহগ বাংলা লিখে নিও। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান L2 minus L1 by L1 into theta 2 minus theta 1। theta 1 এখানে ব্র্যাকেটে, হোয়াইট বোর্ডে লিখি।
দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান L2 মাইনাস L1 বাই, তোমাদের বইতে T2 T1 দেওয়া থাকতে পারে, সমস্যা নেই। লিখেছো? জি স্যার। জি স্যার। এটাকে সংক্ষেপে এভাবে লেখা যায়, যখন আমরা এই পার্থক্যটার চিহ্ন মানে হলো ডেল, ডেল এর সাথে এল দিয়ে দিব, তার মানে দৈর্ঘ্যের বৃদ্ধি L1, আর তাপমাত্রা বৃদ্ধিকে আমরা ডেল থিটাও লিখতে পারি। দেখা যায়? জি স্যার। কিন্তু ওই সংক্ষিপ্ত ভাষা না গিয়ে মেইনলি এইটা জানাই ভালো, কারণ এটা জানলে অনেক কিছুই আমাদের প্রয়োগ করা, ব্যবহার করা সুবিধা হবে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আমরা কত কি পেলাম? দৈর্ঘ্য প্রসারণ সহগের একটা সমীকরণ পেলাম। সমীকরণটা হলো কি দেখো, আমরা মনে করি একটা বস্তু দৈর্ঘ্য, একটা কঠিন পদার্থ নিয়েছিলাম যার আদি তাপমাত্রা ছিল L1 এবং তার শুরুতে তাপমাত্রা ছিল কত, θ1, এবং সেটাকে আমি তাপমাত্রা বৃদ্ধি করে θ2 তাপমাত্রা নিয়ে গেলাম, এবং তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে কত হলো, L2। L2 যদি হয় তাহলে ওই দৈর্ঘ্য, ওই কঠিন পদার্থ, ওই পদার্থটার দৈর্ঘ্য প্রসারণের সহগের যে সমীকরণটা, সেই সমীকরণটা হবে এরকম। মনে থাকবে আমাদের? জি স্যার। মনে থাকবে। একইভাবে এটা তো দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, দৈর্ঘ্য যদি হ্রাস হতো তাহলে কিন্তু একইভাবে উল্টা লিখতাম আমরা, L1 মাইনাস L2, L1 θ1 মাইনাস θ2 লিখতাম। লিখে রাখো, তাপমাত্রা হ্রাসের ক্ষেত্রে এটা হতো, তাপমাত্রা হ্রাস। যখন তাপমাত্রা বৃদ্ধি না করে আমরা তাপমাত্রা হ্রাস করতাম, তখন দৈর্ঘ্যটা কমে যেত, এবং তখন এই প্রসারণ সহগের সমীকরণটা এটা হতো। লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমরা এই প্রসারণ সহগের একক বের করব। এককটা কি দেখো, দৈর্ঘ্য থেকে যদি আমরা দৈর্ঘ্য বিয়োগ দেই তাহলে তো দৈর্ঘ্যই পাবো, তাই না? জি স্যার। 10 মিটার থেকে 7 মিটার বিয়োগ দিলাম, 3 মিটার পেলাম, তো সেটা তো দৈর্ঘ্য হয়। তো সেই দৈর্ঘ্যের একক কি হবে? মিটার। মিটার। আর নিচে দেখো L1 ছিল, L1 এর একক, L1 মানে দৈর্ঘ্য, সেটার একক এটাও তো মিটার। মিটার। আর তাপমাত্রার একক আমরা কি জানি? কেলভিন। কেলভিন। কাটা চলে গেলে একক হবে পার কেলভিন। তো দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কি? পার কেলভিন। পার কেলভিন। এইটা আমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে, কারণ এই দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আমাদের পরবর্তী কাজটা করতে হবে। আচ্ছা, এরপরে দেখি দৈর্ঘ্য প্রসারণ সহগের একটা সংজ্ঞা দেওয়া আছে কিনা। এটা তো না থাকলে আমি নিজে থেকে বলে দিব। হ্যাঁ, অথবা তো দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাটা লিখে রাখো, সরাসরি দেওয়া আমি বলে দিচ্ছি। লেখো, লেখো 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা, 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, 1 কেলভিন বৃদ্ধি করলে ওই পদার্থের যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, ওই পদার্থের যে পরিমাণ বা যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ আর কি জানি লিখছো, ইসে পড়ো, সরণি পড়ো। 1
1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই পদার্থের যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। সহগ বলে। দৈর্ঘ্য প্রসারণ সহগ জিনিসটা তাহলে কি? 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন পদার্থের দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাণটা 1 মিটার পদার্থ নিলাম এবং তার তাপমাত্রা 1 কেলভিন বাড়ালাম, এতে করে তার যেটুকু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে সেই জিনিসটা, সেই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা কি বলতেছি? দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতেছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করব, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। হ্যাঁ, এই যে অঙ্কটা দেখো, শুধু অঙ্কটা উঠাতে হবে না, শুধু সরাসরি মান করবো আমরা, ক্যালকুলেশনটা। আর এদের মতো করে করবো না, আমরা আমাদের মতো করে করব। দেখো কি বলছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 100 মিটার, তার মানে এটা আদি দৈর্ঘ্যটা। আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়ে গেছে? এর দৈর্ঘ্য বৃদ্ধি না, সরি, এর দৈর্ঘ্য হয়ে গেছে 100.033 মিটার। এই দৈর্ঘ্য প্রসারণ সহগটা আমাকে কি করতে হবে? বের করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আদি তাপমাত্রা θ1 ধরছি, শেষ তাপমাত্রা θ2 ধরছি। তাপমাত্রা বৃদ্ধি, এই যে দেখো, তাপমাত্রা বৃদ্ধি কিন্তু প্রথমে ডিগ্রি সেলসিয়াস লিখতে হবে, তারপরে কেলভিনে লিখতে হবে, আমরা আগেই পড়ছি, তাই না? জি স্যার। আচ্ছা, আর আদি দৈর্ঘ্য হলো 100 মিটার, শেষ দৈর্ঘ্য হলো এত। আর এই দৈর্ঘ্য বৃদ্ধি এটা আমরা করব না, এটা আমরা সমীকরণে বসিয়ে করব, এখানে করব না। আর দৈর্ঘ্য প্রসারণ সহগ সমান আলফা সমান ওয়াট। তাহলে আমরা অঙ্কটা করি। তোমরা এই মানগুলোতে লেখা আছে, ডাইরেক্ট সূত্র বসিয়ে লিখে মানটা বসাও, জাস্ট L2 মাইনাস L1 তোমরা কি আমার কথা শুনতে পাও? ওকে, আচ্ছা, ওই অঙ্কটা করছো না? জি হ্যাঁ স্যার। স্যার। এবার লেখো ক্ষেত্র প্রসারণ সহগ। লেখো তাপ প্রয়োগে, আমি যখন স্ক্রিন শেয়ারে ছিলাম তখন তোমরা কেউ বলবা না চার্জ নাই মোবাইলে। আচ্ছা, এই ক্ষেত্র প্রসারণ সহগে লেখো তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধি ঘটে, বা যে পরিমাণ যে পরিমাণ ক্ষেত্র বৃদ্ধি ঘটে। ক্ষেত্র বৃদ্ধি মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সংক্ষিপ্ত রূপ হলো ক্ষেত্র। লেখা তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের যে ক্ষেত্র বৃদ্ধি ঘটে তাকে ক্ষেত্র প্রসারণ সহগ বলে। দেখেছো? জি স্যার। আচ্ছা, লিখে ক্ষেত্র প্রসারণ সহগের সমীকরণটা লেখো আগের মতোই। ক্ষেত্র প্রসারণ সহগের সমীকরণটা কি হবে? ক্ষেত্রকে সাধারণত A2A1 দিয়ে প্রকাশ করে। লেখো ক্ষেত্র প্রসারণ সহগ বিটা সমান লেখো A2 মাইনাস A1, বিটা সমান A2 মাইনাস
A1 বাই কি হবে A1 into theta 2 minus theta 1. A1 হ্যাঁ, আর যদি তাপমাত্রা থিটা 2 দিয়ে প্রকাশ করো T2 দিয়ে, তাও হবে T2 মাইনাস T1. T1। আচ্ছা, এখানে বেশ কয়েকটা পেজ আছে, এই পেজগুলোর অঙ্ক সবকটা করে ফেলবা, আমি একটা একটা করে দিলাম। আচ্ছা, এইটারও যদি আমরা একক বের করতে চাই তাহলেও আমরা দেখবো যে এই ক্ষেত্র প্রসারণ সহগের এককেও পার কেলভিন হয়ে গেছে, কারণ মিটার স্কয়ার কাটা যাবে। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগের একক কি হবে? Per Kelvin. হ্যাঁ, পার কেলভিন হবে। ঠিক আছে, আমরা যদি প্রসারণ সহগের অঙ্ক করি, এই যে অঙ্ক দিয়ে দেখো, আদি তাপমাত্রা এই দেওয়া আছে, তাপমাত্রার বৃদ্ধি আমাদের এখানে করতে হবে না, আমরা সমীকরণে বসিয়ে করব। ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল এত দেওয়া আছে, চূড়ান্ত ক্ষেত্রফল কত এই যে এটা দেওয়া আছে। হ্যাঁ, প্রসারণ সহগ, আমরা ক্ষেত্র প্রসারণ সহগটা আমরা এখানে বসিয়ে বের করে ফেলব। ঠিক আছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। হ্যাঁ, আচ্ছা, আর দেখো এই যে এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্ষেত্র প্রসারণ সহগ এতটুকু বলতে কি বুঝো? এটা প্রত্যেকে এইটুকু ভালো করে পড়বা। তা আমরা সংজ্ঞায়িত বলছি, এক মিটার 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি, তো সেই জায়গায় এখন কি হবে? যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি, তাই না? জি স্যার। হ্যাঁ, এই যে এই বলতে কি বোঝাটা ভালো মতো খেয়াল করবা। ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ এত বলতে বোঝায় 1 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পাবে। পারবো না আমরা এটা? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, আমরা 3টা প্রসারণ সহগ যাতে আজকে শেষ করতে পারি এই জন্য একটু সংক্ষিপ্ত করতেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো আয়তন প্রসারণ সহগটা লেখো। দেখো, তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের যে আয়তনের বৃদ্ধি ঘটে তাকে আয়তন প্রসারণ বলে। নাফিসা পড়ো তো, কি লিখছো সংজ্ঞাটা? নাফিসা নাই? তাহলে প্রিয়ন্তী পড়ো। প্রিয়ন্তী নাই? জয়নব আছে তো। তাহলে জয়নব পড়ো। জি স্যার। তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থে যে আয়তনের বৃদ্ধি ঘটে তাকে আয়তন প্রসারণ বলে। আয়তন প্রসারণ সহগকে গামা দ্বারা প্রকাশ করে। আয়তন প্রসারণ সহগ গামা সমান কি হবে? V2 minus V1 by V1 into theta 2 minus theta 1. থিটা 2 অথবা T2, যেটা লেখো, মাইনাস T1 বা থিটা 1। আর একইভাবে হ্রাসের ক্ষেত্রে কিন্তু উল্টাটা হইতো, তাই না? হ্রাসের ক্ষেত্রে কি হইতো? V1 মাইনাস তাপমাত্রা বৃদ্ধি না করে তাপমাত্রা হ্রাস করলে V1 মাইনাস V2, থিটা 1 মাইনাস কি? থিটা 2। এই ক্ষেত্রে যদি আমরা একক বের করি ক্ষেত্র প্রসারণ সহগের, তাও পার কেলভিন পাবো। কিভাবে দেখো, উপরে আয়তনের একক হলো মিটার কিউব, নিচেও তো মিটার কিউব একটা থাকবে, আর তাপমাত্রার একক হলো কেলভিন। তাহলে মিটার কিউব কাটা যাবে, কি থাকবে? পার কেলভিন। এইটারও একটা অঙ্ক আমরা এখানে পাবো, ছোট একটা অঙ্ক, আয়তন প্রসারণ সহগ, সেটাও তোমরা করে ফেলবা। বুঝতে পারছো? তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের যে সংজ্ঞা এবং তাদের সংশ্লিষ্ট যে ছোট ছোট অঙ্কগুলো, সেগুলো অবশ্যই করবা। আর একটা জিনিস মনে রাখবা, যে বলতে কি বুঝোটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আর একটা জিনিস থাকবে, দেখবা যে এই ক্ষেত্র প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগের একটা চার্ট দেওয়া আছে, এটা অবশ্যই মুখস্থ করবা, কারণ অনেক সময় দেওয়া থাকবে এটা কোন পদার্থের।
যখন কোন পদার্থের বলবে তখন ওই প্রসারণটা যে পদার্থের, হ্যাঁ, তখন বলে দিতে হবে যে এটা এই পদার্থের তৈরি। কথাকে বুঝছো? হ্যাঁ স্যার। মুখস্থ করা জরুরি। আচ্ছা, সবটা পরে দেখাবো নি। এখন লেখো দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক। অনেক জায়গায় দৈর্ঘ্য প্রসারণের তথ্য দেওয়া থাকবে, ক্ষেত্র প্রসারণ সহগ বের করতে হবে। সেই জিনিসটা আমাদের জানতে হবে একটু, কিভাবে বের করবো আমরা। লেখো দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক। তো প্রথমে লেখো বিটা সমান 2 আলফা আর গামা সমান 3 আলফা, তাই না? জি স্যার। তাহলে এইখান থেকে আমরা এটা মনে রাখতে হবে। এখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান হলো বিটা বাই 2। বিটা বাই 2। অর্থাৎ কোন জায়গায় যদি তুমি দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করো, তাকে 2 দিয়ে গুণ দিলে ক্ষেত্র প্রসারণ সহগ হয়ে যাবে, আর 3 দিয়ে গুণ করলে কি বের হবে? আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ সহগ বের হবে। আলফা সমান লিখতে পারি গামা বাই 3। এই সমীকরণগুলোকে একত্র করে কি লিখতে পারি? আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। হ্যাঁ, এটা অনেক সময় নৈবিত্তিকে এবং বিভিন্ন অঙ্কে কাজে লাগবে। এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করি, তাহলে হর দিয়ে, এই দুইটার হর হলো 6, 6 দিয়ে গুণ করলে আমাদের পূর্ণ সংখ্যায় চলে আসবে 6 আলফা। এখানে 6 দিয়ে গুণ করলে কি হবে? 3 বিটা 3 বিটা আর 2 গামা। 3 বিটা এবং 2 গামা। লিখে বলো সবাই, কেউ না বুঝলে আমাকে বইলো। ওঠানো শেষ? হ্যাঁ স্যার। তাহলে মুছে দিলাম। আচ্ছা স্যার। আচ্ছা, আজকে আমরা এই কঠিন পদার্থের 3 ধরনের প্রসারণ এবং তার সমীকরণ দেখলাম। আগামী দিন আমরা তরল এবং বায়বীয় পদার্থ দুইটারই প্রসারণ এবং সমীকরণ গুলো দেখবো। তাহলে এই চ্যাপ্টারে আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট শেষ হবে, তখন আমরা অঙ্কে যেতে পারবো আরো। বুঝছো? এটা কিন্তু জি মোট স্যার। 3টা পার্ট। এই প্রসারণ সব করলাম, এর পরবর্তীতে আসবে ক্যালোরিমিতি। তোমাদের কাজ হলো, আমি যে অঙ্কগুলো পড়াইছি এই ছবিগুলোর মধ্যে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, ওই অঙ্কগুলো করবা। আগামী ক্লাসে আমি এই প্রসারণ পড়িয়ে বইয়ের সাথে সমন্বয় করে দিব, বইতে কি পড়ালাম আর কি বাকি আছে। বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আর কোনো প্রশ্ন পার্সোনালি জানায়ও। ওকে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম।